বসার ঘরে বাবা, খালু, খালামণি, আম্মু আর আয়েশ বসে গল্প করছে। আমি অপেক্ষা করছি আয়েশের জন্য। ও রুমে আসলে খুব করে সরি বলে দিব, কিন্তু আমি কিভাবে বলবো সরি? সিনেমার মতো আবেগঘন মুহূর্তের যদি সৃষ্টি করতে পারতাম, নিশ্চয়ই ওর রাগ 1 মিনিটে পড়ে যেত। কিন্তু বাস্তব জীবনে অনেক কিছুই বলা যায় না। মনে মনে ভেবে রাখা অনেক কিছুই মুখে আমরা প্রকাশ করতে পারি না। আমি বাইরে থেকে উঁকি মেরে দেখছি বারবার আয়াস স্বাভাবিকভাবেই গল্প করছে। এমন সময় খালু আমাকে ডেকে বলল, মা মুগ্ধ, একটা পান নিয়ে তো, সাথে মিষ্টি জর্দাও দিস। কথাটা শুনেই মারাত্মক খুশি হয়ে গেলাম আমিও অনেকক্ষণ ধরে ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কিভাবেই বা যেতাম? তারা তাদের জামাই নিয়ে গল্প করছে, আমি নির্লজ্জের মতো কি ওখানে গিয়ে বসতে পারি? বাই এনি চান্স বাবা, খালু কেউ যদি ভাবতো মেয়ে এখন জামাইকে চোখে হারাচ্ছে, ইস কি লজ্জাকর হবে ব্যাপারটা। ভয়ঙ্কর লজ্জার হবে সেই ভাবনাটা। বাবার ঘরে গিয়ে পান গোছাতে গোছাতে ভাবছি আয়াস কি ভীষণ কষ্ট পেয়েছে। আমি কি খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি? কিভাবে ওর রাগ ভাঙাবো আমি? এমন সময় আরোহী এলো বাবার ঘরে। আমার মন খারাপ দেখে বলল, কি হয়েছে মুগ্ধ? মন খারাপ কেন? মিসবিহেভ করে ফেলেছি আয়েশের সাথে। যা গিয়ে একটা সরি বলে দে। সাহস পাচ্ছি না। কেন? খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি। আয়েশ রাগ করেছে। কিন্তু কি নিয়ে? অভির ছবি আমি পোড়ানোর জন্য বের করেছিলাম, ঠিক তখনই আয়েশ গিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি চাইনি অভি আর আমার ছবি ওর সামনে আসুক। এটা কোনো ব্যাপারই না। তুই দুলাভাইকে একবার জড়িয়ে ধরলেই হয়ে যাবে। আরে বাবা, ধরবো তো, বাট পাবো কোথায়? দেখছিস না সবার সাথে বসে আছে। চল আমরা সবাই যাচ্ছি। কিছু একটা বলে দুলাভাইকে তুলে আনবো। দরজা দিয়ে বেরোনোর সময় আরোহী অয়নের সাথে মারাত্মক একটা ধাক্কা খেলো। অয়ন এ ঘরের দিকেই আসছিল। অয়ন ফোন চাপতে চাপতে নিচের দিকে তাকিয়েই ঢুকছিল। তখনই আরোহীর প্রচন্ড গতিবেগের যাত্রায় পড়ে যায় অয়ন। অয়নের বুকের উপর আরোহীকে দেখে চোখ বড় বড় করে তাকালাম আমি। অয়ন এবারই শেষ লজ্জায়। যে লজ্জা ছেলেটার! অয়ন লাফ মেরে উঠে বলল, ভাবি তোমার বোন ইচ্ছে করে ধাক্কা মারলো নাকি? আরোহী মুখ বাঁকিয়ে বলল, মনে হচ্ছে সিনেমার নায়ক বাপ্পারাজ, তাই ইচ্ছে করে ধাক্কা দিব। দুঃখিত, আমি বাপ্পারাজ হতে চাই না। তার থেকে ভিলেনই বেটার। আমি ভিলেন হতে চাই। আই লাইক ভিলেন। ইনডিরেক্টলি কি আমায় লাইকের কথা বলছো? হ্যাঁ বলছি। আমার এতটা লজ্জা নাই, ডিরেক্টলি বলতে পারি আই লাইক ইউ। অয়ন খুব জোরে কেশে দিল। বেচারা ভীষণ লজ্জা পেয়েছে। এইভাবে বোধ হয় তাকে আগে কেউ বলেনি। আরোহী হাত বাড়িয়ে বলল, অয়ন ভাইয়া নিজে তো উঠলেন, আমাকে তুলবেন না? প্লিজ হেল্প মি। অয়ন সেদিকে হাত বাড়ালো না, আমাকে ইশারা করলো আরোহীকে তোলার জন্য। বেচারা আরোহী বোধ হয় অয়নের হাত ধরে উঠবে বলেই না উঠতে পারার ভান করছিল। আমি আরোহীকে টেনে তুলে বললাম, এসব লাইক করা করি পরে দেখবো, আমার সাথে চলো তোমরা। অয়ন বলল, কোথায় ভাবি? তোমার ভাইয়া রাগ করেছে, ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দাও। ভাইয়া রাগ করে থাকতে পারবে না, আমি তাকে চিনি। বিশেষ করে ভাবির প্রতি না। ভাবির প্রতি রাগ করেছে। শোনো, ও ঘরে গিয়ে যে কোনো ভাবে তোমার ভাইয়াকে রুমের বাইরে আনার চেষ্টা করবা। ওকে ভাবি। আমরা তিনজন প্রবেশ করতে আয়েশ একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। আয়েশের পাশেই খালু বসে আছে। আমি একটু নিচুর দিকে ঝুঁকে খালুর হাতে পান দেওয়ার সময় আয়েশের দিকে তাকালাম। আয়েশ দেখছে আমি তাকিয়েছি, তবুও খেয়াল করছে না। আমি বারবার আয়েশের দিকে তাকাচ্ছি, কিন্তু ও একবারও তাকাচ্ছে না। ইচ্ছে করে তাকাচ্ছে না, সেটা বুঝতে পারছি। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আয়াস এমন করছে কেন? যার তাকানোর জন্য আমি বিরক্ত হয়ে যাই, সে এখন তাকাচ্ছেই না। বিরহ এতই যন্ত্রণার আগে তো বুঝিনি। এক্ষুনি আয়াস কথা না বললে দম বন্ধ হয়ে মারা যাব আমি। মানুষ বিচ্ছেদ কিভাবে মেনে নেয় সত্যিকারের ভালোবাসায়? আমার তো এতটুকুতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বারবার আরোহী আর অয়নের দিকে তাকাচ্ছি আমি। এর মানে কিছু একটা করো। এরই মাঝে অয়ন বলল, আমার ঘুম পাচ্ছে আঙ্কেল। বাবার দিকে তাকিয়ে বলল। বাবা বলল, হ্যাঁ অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও, সকালে কথা হবে। আরোহী বলল, দুলাভাই ঘুমোতে চলুন, ঘুমোতে হবে। আয়াস আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু মুগ্ধ তো আপনার কাছে ঘুমাক। মামি সারা রাত গল্প করবেন, আমাকে বাড়ি থেকেই বলে এসেছে সে আপনার সাথে ঘুমাবে। আমি কিছুই মনে করব না, বরং আমার আরো ভালো লাগবে। আয়াসের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি বলছে এসব? আম্মু কেন? পৃথিবীর কোথাও আমার ঘুম হবে না সে রাগ করে থাকলে। তাছাড়া এতদিন আমার অভ্যাস হয়েছে তার সাথে ঘুমানোর, সে ছাড়া আমি কিছুতেই ঘুমাতে পারবো না। হঠাৎ মন খারাপ তীব্র বেগে ভর করলো। আমার মুখটা কালো ফ্যাকাশে রংহীন হয়ে গেল। খালামণি বলল, তা কি করে হয় বাবা, তোমাদের ঘরে তোমরা যাও। না না আন্টি, কোনো সমস্যা নেই। আবার কবে আসবে এখানে ঠিক নেই, আপনাদের কাছেও ঘুমাক। আয়াস উঠে আমার রুমে চলে গেল। খালামণি আমাকে বলছে, আয় তবে মুগ্ধ। আয়াস যখন এত করে বলছে আমরা গল্প করব সারা রাত। অয়ন আর আরোহী দুইজন দুইজনের দিকে তাকালো। এটা কি হলো? আমি তো খালামণির মুখের উপর বলতে পারছি না আমি আয়াসের পাশেই ঘুমাবো। শাড়ির আঁচল কসলাতে কসলাতে খালামণির কাছে গেলাম, কিন্তু মন পড়ে আছে আয়াসের কাছে। আমি জানি ওরও ঘুম হবে না।
কিছুক্ষণের মধ্যে আরোহী রুমে প্রবেশ করলো। আম্মু, দুলাভাইয়ের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, মুগ্ধকে পাঠিয়ে দাও। দুলাভাই মুগ্ধকে ডাকছে। খালামণি অতি ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে, চল তো দেখে আসি। আম্মু, এত রাতে তুমি কোথায় যাবে? সামান্য একটু গ্যাসের প্রবলেম, মুগ্ধ যাক। খালামণির দিকে তাকিয়ে বললাম, যাই খালামণি, দ্রুত যা। আরোহী আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আমি মুচকি হেসে বেরিয়ে গেলাম। নিজের রুমে গিয়ে দেখি আয়াস ঘুমোচ্ছে। আসলে কি ঘুমোচ্ছে নাকি ঘুমের ভান ধরেছে? লাইট অন করে তো সে ঘুমোয় না। আমি আয়াসের কানের কাছে গিয়ে বললাম, না ঘুমিয়ে ঘুমের ভান ধরা হয়েছে তাই না? আয়াস কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম এভাবে হবে না, নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। আয়াসের একটা নীল গেঞ্জি বের করে পরলাম। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক পরে, হাত ভর্তি চুড়ি পরে আয়াসের সামনে গিয়ে বাজিয়েই যাচ্ছি। চুলগুলো খুলে রেখেছি, আমি জানিও ঘুমোয়নি। শুনিয়ে শুনিয়ে বললাম, একজনের গেঞ্জি পরেছি, সে কি তাকিয়ে দেখবে না, নাকি গেঞ্জি খুলে ফেলবো? আয়াস চোখ অফ করে আছে। আমি আবারও বললাম, একজন কি আর কথা বলবে না? তার জন্য এত রাতে সাজুগুজু করেছি, তবুও সে চুপ আছে। আবারও বললাম, দেখুন আপনার গেঞ্জিতে আপনার থেকে আমাকে বেশি কিউট লাগছে। আয়াস কোনো কথাই বলছে না। আয়াসের দুই গালে ইচ্ছাকৃতভাবে ঠোঁট ছুঁয়ে গালে লাল দাগ লাগিয়ে দিলাম। হুবহু আমার ঠোঁটের মতো দেখাচ্ছে লিপস্টিকের দাগ। আয়াস এখনো চুপ। এভাবে কেটে গেল অনেক সময়। আয়াস ইচ্ছে করে কথা বলছে না। রাত প্রায় 2টা বাজে, আমার চোখে ঘুম নেই। চেষ্টা করেও আয়াসের চোখ খোলাতে পারলাম না। আমি এবার কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে চলে যাচ্ছি, বুঝেছি কেউ কথা বলবে না। ভেবেছিলাম একজনের সাথে প্রচুর প্রেম করব। একজনের বউ আজ প্রচন্ড রোমান্টিক মুডে আছে। তার বউ ভেবেছিল আজ কিছু একটা হলে হোক, কিন্তু আফসোস তার বর ঘুমিয়ে পড়েছে। ওকে গুড নাইট, আম্মুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ি। এতটুকু বলে আমি পেছনে ঘুরে হাঁটা দিতেই আয়াস আমার হাত টেনে ধরলো। এবার বোধহয় একটা সুযোগ পেলাম আয়াসকে সরি বলার। আয়াসের দিকে তাকিয়ে দেখি ও চোখ বন্ধ করেই আমার হাত টেনে ধরে রেখেছে। আমি খুব মলিন কণ্ঠে বললাম, আর কি কথা বলবেন না আমার সাথে? আর কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকবেন? দেখুন, আপনি কিন্তু এমন করতে পারেন না। আপনি আমাকে অন্য যা শাস্তি দেবেন দিন, কিন্তু কথা না বলে থেকে এমন ভয়ঙ্কর শাস্তি দেবেন না। সরি, ভীষণ সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আপনি আমাকে ইগনোর করলে আমার ভীষণ কষ্ট হয়। আমার তখন ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আমি বুঝতে পারছিলাম না কি করব। আসলে আমার হাতে অভির চিঠি ছিল, আমি ওগুলো পুড়িয়ে ফেলার জন্য বের করেছিলাম। আপনি দেখলে যদি ভুল বুঝতেন, তাই ভয়ে ওইভাবে রিয়াক্ট করে ফেলেছিলাম। কথাগুলো বলে কেঁদে দিলাম। আয়াস এবার চোখ মেলে তাকালো। আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল। আয়াস আমার হাত ধরে নিজের কাছে টেনে নিল। নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে আছে শীতলতা। তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রভাব পড়ছে নিজের ভেতরে। সে কি আমায় ক্ষমা করেছে নাকি করেনি ঠিক বুঝতে পারছি না। আয়াস কি এখন হেসে দিয়ে কথা বলবে, নাকি গম্ভীর মুডে বলবে, আমাকে বিরক্ত করো না? আমি চোখ দিয়ে পানি ফেলে বললাম, এখনো চুপ করে থাকবেন? আয়াস এবার কপাল টানটান করে তাকালো আমার দিকে। আমি কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে বললাম, আপনি কি বুঝতে পারছেন না আপনার এই চুপ থাকায় আমি কেমন ভয়ানক যন্ত্রণায় ছটফট করছি? পৃথিবীতে চুপ থাকার থেকে ভয়ঙ্কর শাস্তি আর নেই। আমি আপনাকে এতদিন এত বড় শাস্তি দিতে পারিনি যা আজ আপনি আমাকে দিয়েছেন। আমি দিয়েছি, বলুন দিয়েছি আপনাকে এত বড় শাস্তি? দিয়েছি বলুন? আয়াস আমাকে আরেকটু টান দিয়ে নিজের কাছে নিয়ে বলল, দিয়েছ প্রিয়তমা। আমার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। দীর্ঘক্ষণ পর সে আমার সাথে কথা বলেছে। আমার অনুভূতিটা এমন যেন তাকে হারিয়ে আবার ফিরে পেয়েছি। জীবনের সব সুখ শান্তি হারিয়ে যাবার পরে যেন এক চিলতে সুখ পাওয়ার মতো আনন্দ আমার মনের মাঝে। মন থেকে ভালোবাসলে সেই ভালোবাসার অনুভূতি কি দারুণ, তাই না? এই পৃথিবীর সব দুঃখের কারণ সে, আবার সেই পৃথিবীর সব সুখের কারণ। সে পারে জীবনটা সুখ থেকে এক সাগর দুঃখে পরিণত করতে, আবার পারে জীবনটাকে দুঃখ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ করতে। এই অনুভূতিগুলো জীবনে যে সত্যিকার ভালোবেসেছে তাদের প্রত্যেকেই পেয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। হেঁচকি ওঠা অবস্থায় বললাম, কিভাবে দিয়েছি? আগে আপনার সাথে যা করেছি তা ভাবলেও নিজেকে ছোট মনে হয়, আপনার অযোগ্য মনে হয় নিজেকে। প্লিজ প্রিয়তমা, পাস্টের কথা তুলবে না। আমি তখন কোনো কষ্ট পাইনি, বরং এনজয় করতাম ব্যাপারটা। কারো ভালোবাসা আদায় করে নেওয়াটা বিশ্বজয়ের মতো। এই যে চোখের পানি ফেলে কষ্ট দিলে কেন? তুমি নারী, তবে অসাধারণ নারী তুমি। যে নারী দূরে ঠেলে দিতে পারে, আবার নিমেষেই কেঁদে কেঁদে কাছে টেনে নিতে পারে। খুব জানতে ইচ্ছে করে সৃষ্টিকর্তা নারীর মাঝে কি বিশেষ পাওয়ার দিয়েছেন, যার হাসি ভয়ঙ্কর মায়াবী, কান্নাও ভয়ঙ্কর মায়াবী। এই নারী শুধু তার কাছেই টানে, দূরে যেতে দেয় না। এত নিখুঁত সৃষ্টি নারীকে করেছেন, যার সৌন্দর্য আজীবন দেখলেও ফুরাবে না। আমার জন্য সৃষ্টি করা নারীটা একটু বেশি সুন্দর, তাই না? বড় চুল, টানা চোখ, দুধে আলতা শরীর, পাতলা ঠোঁট, একটু বেশি সুন্দর না? বড় একটা নিঃশ্বাস টেনে বললাম, আপনি কি আর রেগে নেই? আমি রাগ করেছিলাম কে বলল? তাহলে কথা বলছিলেন না কেন? দেখছিলাম। কি? আমার বউয়ের আমার জন্য কতটা টান। শুধু এটা দেখার জন্য আমাকে এতটা কষ্ট দেওয়া? না, আরেকটু কাছে পাওয়ার জন্য। আমি জানতাম আজ তুমি আমার কাছে আসবেই,
কিন্তু মধ্যরাতে যে এইভাবে আমাকে স্ট্রোক করানোর লোকে হাজির হবে ভাবতে পারিনি। আজ কিন্তু অন্যরকম কিছু হলেও হতে পারে। আর ইউ রেডি প্রিয়তমা? বলেই আয়াস হাতে চুমু দিল। এবার সত্যি সত্যি লজ্জা পেলাম। আয়াসের হাত ঝাড়ি মেরে খানিকটা দূরে সরে দাঁড়ালাম। ইস, কি ভয়ঙ্কর লজ্জা! তার রাগ ভাঙাতে আমি গেঞ্জি পরে তার সামনে চলে এসেছি। তখন তো এসব হুঁশ ছিল না, কিন্তু এখন তো ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সম্পূর্ণ মিয়ে যাচ্ছি আমি। আয়াস বিছানা ছেড়ে উঠে আমার কাছে আসে। পেছন থেকে 2 হাতে কোমর জড়িয়ে ধরে বলল, বেবি ডল, আজ তোমায় পুরাই বেবি ডল লাগছে। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? যখন শাড়ি পরতে মনে হতো শাড়ি পরলে তোমাকে বিশ্ব সুন্দরী মনে হয়, 3 পিস পরলেও বিশ্ব সুন্দরী মনে হয়, এখন গেঞ্জিতেও বিশ্ব সুন্দরী মনে হচ্ছে। আচ্ছা, এখন আমি কি করব বলো তো? নিজেকে তোমার থেকে এই মুহূর্তে কিছুতেই দূরে রাখতে পারবো না। যদি বড় কোনো অনর্থ হয়ে যায় আমাকে দোষ দিও না প্লিজ মুগ্ধতা। আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে। আয়াসের হাত ছাড়িয়ে আয়াসের দিকে ঘুরে দাঁড়ালাম আমি। চোখে মুখে পৃথিবীর সব লজ্জা নিয়ে দাঁড়ালাম আয়াসের সামনে। আয়াস আমার মুখের সামনে পড়া চুলগুলো হাত দিয়ে কানের নিচে গুজে দিয়ে ওষ্ঠ ডুবালো গালে। আমি কয়েক হাজার গতিবেগে কেঁপে উঠলাম বিদ্যুৎ তরঙ্গের ন্যায়। লজ্জায় আবারও তুফানের গতিতে আয়াসের হাত ছাড়িয়ে ছুটে গিয়ে ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। লজ্জায় শরীর কাঁপছে আমার। আয়াসের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ওর চোখে ভয়ানক নেশা। আয়াস আস্তে ধীরে আমার কাছে এসে ওয়ালে হাত দিয়ে দাঁড়ালো। নেশাক্ত কণ্ঠে বলল, আচ্ছা প্রিয়তমা, এভাবে দূরে পালাচ্ছ কেন? যদি কিছু ভুল হয় তো হোক না, কোনো ক্ষতি তো নেই। দুরু দুরু করছে বুকের মাঝে। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে। আয়াস ক্রমশ এগিয়ে আসছে। আয়াসের ওষ্ঠে ভীষণ নেশা। আমার মুখের কাছে সম্পূর্ণ এগিয়ে আসতেই সম্পূর্ণ চোখ বন্ধ করে প্লাজো খামচে ধরে মুখ কাত করে রইলাম। আয়াস আমার 2 হাত ধরে আঙুলের ভাঁজে ভাঁজ রেখে ঘাড়ে ওষ্ঠ স্পর্শ করলো। বিদ্যুতের গতিতে কেঁপে উঠলাম আমি। হৃৎপিণ্ডে হাতুড়ির বাড়ি দুরুম দুরুম করে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়াসের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখে। অনুভূতিতে মিশেছিল লজ্জা আর ভালোবাসা। কিছু অনুভূতি লজ্জার হলেও ভীষণ ভালো লাগার হয়। আয়াসও 2 ওষ্ঠ আমার ওষ্ঠে কতক্ষণ মিলিয়েছিল আমার খেয়ালই নেই। আমিও ডুবে গিয়েছি ওর সাথেই। কিছুক্ষণ পরে লজ্জায় আমি ওর দিকে আর তাকাতেই পারছি না। লজ্জায় একভাবে তাকিয়ে আছি ফ্লোরের দিকে, কোনো দিকে তাকাতে পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে ভ্যানিশ করে দেখ, না হলে আমাকে অদৃশ্য করে দেখ। এত লজ্জা কই রাখি? এই লজ্জাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল আয়াস। পাজা কোলে বিছানায় তুলে নিল। আয়াসের আদরের ভালোবাসা আমারও ভালো লাগছিল। নিজের ভার হওয়া শরীরের ভার আয়াসের উপর ছেড়ে দিলাম। ছন্দে আনন্দে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। এটা ছিল ভালোবাসার নতুন অভিজ্ঞতা।